ফিলিং স্টেশনে তীব্র গ্যাস সংকট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি চরমে। প্রায় 4-5 ঘন্টা হয়ে গেছে, এখনো সামনে 1 ঘন্টা লাগবে গ্যাস নিতে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। কারিগরি ত্রুটির কারণে সরবরাহ বিঘ্নিত, দাবি মন্ত্রীর। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে। 2-3 দিনের মধ্যে সমাধানের আশা। এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। উপসর্গে মৃত্যু 800 ছাড়লো, আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু, ধরনে এসেছে পরিবর্তন, দ্বিতীয়বার আক্রান্তে বাড়ছে জটিলতা ও মৃত্যু ঝুঁকি। প্লেটলেট বেশি কমে যায়, বিভিন্ন অর্গান ফেলিউর হয়ে যায়, যেটা আমরা এক্সপ্যান্ডেড ডেঙ্গু বলি, সেগুলো হয়, শকে বেশি যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি যায়। বেসরকারি ব্যবস্থায় হজের খরচ বাড়ছে, হাবের 3 প্যাকেজ সর্বনিম্ন 5,13,000 টাকা, কিছুটা স্বস্তি বিমান ভাড়ায়। নৈতিক স্খলনে সাতক্ষীরা 4 আসনের এমপি নজরুলকে জামাত থেকে বহিষ্কার, এলাকায় অবাঞ্ছিত ঘোষণা, শ্যামনগরে ঝাড়ু মিছিল। দেশে খেলাপি ঋণের পরিস্থিতি ভয়াবহ, 29টি ব্যাংকের নির্দেশনা দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের চিঠি, সম্পত্তি ক্রোক ও আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। রাজপথ সংসদে চাপের মুখে মোদী সরকার, প্রশ্ন ফাঁসের দায়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি রাহুল গান্ধীর। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের জবাবদিহিতার অভাব রয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি জানাচ্ছি। ককরোচদের আন্দোলন গড়ালো 3য় দিনে। জিম্বাবুয়েতে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরল বাংলাদেশ ক্রিকেট দল, 1-2 ম্যাচ খারাপ খেললেই সব শেষ হয়ে যায় না, মন্তব্য আশরাফুলের। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি তাসনিম অর্থী। দেখছেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। রাজধানীতে আবারও তীব্র হয়ে উঠেছে সিএনজি গ্যাস সংকট, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, যার ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। অন্যদিকে কমিশন বৃদ্ধি সহ 4 দাবিতে 30 জুলাই সারা দেশে পাম্প বন্ধের ঘোষণা সিএনজি পাম্প মালিকদের কেন্দ্রীয় সংগঠনের। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে মিলছে না পর্যাপ্ত গ্যাস, কম প্রেসারের কারণে সিলিন্ডার ভরতে কেটে যাচ্ছে দীর্ঘ সময়। সারা দেশের সিএনজি স্টেশনগুলোর চিত্র এখন একই। গ্রাহকরা বলছেন, গাড়ি চালাতে না পারলে মালিকের জমা দিবেন কিভাবে। এখন পর্যন্ত পাম্পের সামনে যেতে পারলাম না। আদৌ কি গ্যাস পাবো কিনা সেটাও কোনো জানা নাই। একটা সিএনজি গ্যাস লাগে 300-350 টাকার গ্যাস, আমরা তো জমা তুলতে গ্যাস নিতে দিন যায়, আমাকে তো রুজি হয় না। এদিকে দেশের জ্বালানি খাতের নিরাপত্তা ও রূপান্তরের নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, কারিগরি ত্রুটির কারণে এলএনজিবাহী জাহাজ ভিড়তে পারেনি, ফলে গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। গতকালকে একটা এপিসোড আগুন লেগে গেছে। লাকিলি আমার এলএনজির জাহাজ ভিড়তে যে সরে গেছে, নাহলে তো বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর আগামী 2-3 দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। একটাতে সংকট দেখা দিলে স্বাভাবিক কারণে একটা ডিসরাপশন তৈরি হয়, সেই ডিসরাপশনের কারণেই সিএনজি স্টেশনগুলোতে একটু লাইন আছে, বাট এটা খুবই সাময়িক, আমাদের মেরামতের কাজ চলছে। ত্রুটির কারণে হঠাৎ করে এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সারা দেশে 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে, ফলে তীব্র গ্যাস সংকটে থমকে গেছে চাকা। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানো সহ 4 দাবিতে 30 জুলাই ভোর 6টা থেকে রাত 12টা পর্যন্ত সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের। কমিশন বৃদ্ধি করা হয়। এদিকে গ্যাস সংকট নিরসনের দাবিতে
রাজধানীর খিলক্ষেতে এয়ারপোর্ট সড়ক অবরোধ করেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। এছাড়াও এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে সাধারণ যাত্রীদের উপর। জনভোগান্তি কমাতে দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। উন্নয়ন প্রকল্প গ্রহণ, অনুমোদন এবং বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এই নির্দেশনা দেন তিনি। সভায় 14,041 কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ব্যয় বেড়েছে 9,500 কোটি টাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে 8টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সভায় প্রধানমন্ত্রী প্রকল্প গ্রহণ, অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা, সময়ানুবর্তিতা এবং ব্যয়ের দক্ষতা নিশ্চিত করার নির্দেশনা দেন। সভা শেষে ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনী অনুমোদন দেওয়া হয়েছে। চীনের অর্থায়নের এই প্রকল্পের কাজ 80% শেষ হওয়ার পরেও কেন ব্যয় প্রায় 9,500 কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে সেই প্রশ্নেরও জবাব দেন তিনি। দুর্যোগ আশ্রয় কেন্দ্র নির্মাণ ও সংস্কার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রকল্প প্রস্তাব, সেই প্রস্তাবটিও আজকে অনুমোদন করা হয়েছে। এছাড়া বৈঠকে 2,082 কোটি ব্যয়ের পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্প সহ মোট 8টি প্রকল্প প্রস্তাব একনেকের অনুমোদন পেয়েছে। প্রতিমন্ত্রী জানান, উন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে সরকার এখন শুধু অনুমোদন নয়, বরং বাস্তবায়নের গুণগত মান, নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনগণের অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উপর গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে প্রকল্প ব্যবস্থাপনায় আরও কার্যকর নজরদারি বাড়ানো হচ্ছে এবং দায়িত্বহীনতার জায়গা চলছে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের জায়গা চলছে, জবাবদিহিহীন একটা অবস্থা চলছে। সেইটার ব্যাপারে এর আগেও বেশ কয়েকটি প্রকল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এইগুলোর ক্ষেত্রে সাধারণভাবে প্রত্যেকটির ক্ষেত্রেই এই অবজারভেশনগুলো আছে। জনগণের কল্যাণে নেয়া উন্নয়ন প্রকল্পগুলো যেন নির্ধারিত লক্ষ্য অনুযায়ী বাস্তবায়িত হয়, সেই বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলেও জানানো হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন সরকার তাই করবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকেলে বিজিএমইএ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। বৈঠকে বিজিএমইএর প্রতিনিধিরা পোশাক শিল্পের বিদ্যমান নানা সমস্যা এবং চ্যালেঞ্জ তুলে ধরেন। পাশাপাশি খাতটির স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য কয়েকটি দাবি এবং প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পোশাক খাতে জ্বালানি সংকট নিরসনে সরকারের উদ্যোগ 1 বছরের মধ্যে দৃশ্যমান হবে। দেশে ডেঙ্গুর ধরনে এসেছে বড় পরিবর্তন। গত 4 বছর ধরে দেশে ডেঙ্গুর ডেন্ভ 2 সেরোটাইপের আধিপত্য থাকলেও এই বছর দাপট দেখাচ্ছে ডেন্ভ 3। আর বিশেষজ্ঞরা বলছেন, ধরন পাল্টানোর কারণে দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্তদের ক্ষেত্রে রোগের জটিলতা ও মৃত্যু ঝুঁকি কয়েক গুণ বেড়ে যাচ্ছে। এদিকে কীটতত্ত্ববিদরা সতর্ক করে বলছেন, এখনই মশক নিধনে যথাযথ ব্যবস্থা না নিলে আগামী 2 মাসে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আল মোহাইমিনুল খানের রিপোর্ট। জ্বর, শরীর ব্যথা আর প্লাটিলেট কমে যাওয়ার চেনা আতঙ্কের নাম ডেঙ্গু। তবে এবারের আতঙ্কটা যেন আরও গাঢ়, কারণ ডেঙ্গু ভাইরাস তার চরিত্র বা সেরোটাইপ পাল্টেছে। আইইডিসিআর বলছে, প্রতি 100 শনাক্তের মধ্যে 91 জনই নতুন ধরনের ডেঙ্গুতে আক্রান্ত। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগের ডেনভি 2 আধিপত্যে মানুষের শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল, নতুন ধরনের বিস্তারে তা আর সুরক্ষা দিতে পারবে না। ডেঙ্গুর ধরনটা পাল্টাচ্ছে, কারণ হলো এখন যে ডেঙ্গুগুলো হচ্ছে এগুলোর মধ্যে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম ডেঙ্গু। ফার্স্ট টাইম ডেঙ্গু যেগুলো হয় এটা হলো আমরা প্রাইমারি ডেঙ্গু যেটা বলি, কিছু হয় না, তেমন একটা কিছু হয় না। এই 2কে নিউট্রালাইজ করার জন্য ডেঙ্গু 1-এর যে অ্যান্টিবডি সেটা ট্রাই করবে, কিন্তু স্ট্রাকচারালি কিন্তু মিলবে না। 1-এর এগেনস্টে সে কার্যকরী, 2-এর এগেনস্টে কার্যকরী না, কিন্তু সে ফাইট করবে। তখন হয় কি, ক্রস রিঅ্যাকশন হয়। ক্রস রিঅ্যাকশন হওয়ার জন্য আমাদের শরীরের ভিতরে নিজের মধ্যেই যুদ্ধ হয়। এই জন্য এটা আমার শরীর তখন আরও বেশি খারাপ হয়ে যায়, প্লেটলেট বেশি কমে যায়, মানে বিভিন্ন অর্গান ফেলিউর হয়ে যায়, যেটা আমরা এক্সপান্ডেড ডেঙ্গু বলি, সেগুলো হয়, শকে বেশি যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা বেশি যায়।
জুলাই মাসের শুরু থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। এডিস মশার বিস্তার রোধে কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতার ঘাটতিও প্রকট। বাংলাদেশে এই মুহূর্তে আমরা যদি সঠিকভাবে ব্যবস্থা নিতে না পারি তাহলে আগামী মাস, বিশেষ করে আগস্ট এবং সেপ্টেম্বর, এই দুটি মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ হওয়ার একটি ঝুঁকি আছে। বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলা, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলা এবং ঢাকা এবং ঢাকার আশপাশের জেলাগুলো। ডেঙ্গু নতুন ধরনের বিস্তার রোধে কেবল হাসপাতাল বা চিকিৎসকের উপর নির্ভর না করে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। পবিত্র হজে সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার অজুহাতে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরছে বিমান ভাড়ায়। আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে 3টি প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন প্যাকেজ 5,13,000 টাকা, সর্বোচ্চ 7 লাখ টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাবে করে হজ প্যাকেজ প্রদান করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি বা হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লুপাট করেছে একটি চক্র। তাদের বিচারের আওতায় আনার দাবি করেছে সংগঠনটি। বিমানের যে ভাড়াটা নির্ধারণ করে সেটাই সৌদি এয়ারলাইন্স সেটা ফলো করে। আমাদের মতামত হচ্ছে তা তো না হয়েছে। আর 1,98,000 যখন ছিল তখন কি, তখন তো হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25 মে পালিত হবে পবিত্র হজ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সরকার স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তুলতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ রিহাবের প্রতিনিধিদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সরকার আবাসন খাতের পরিকল্পিত এবং টেকসই উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত করতে চায়। বৈঠকে রিহাব প্রতিনিধি দল জমি, প্লট ও ফ্ল্যাট নিবন্ধন ফি যৌক্তিক পর্যায়ে কমানোর আবেদন জানায়। প্রধানমন্ত্রী বলেন, ইতিমধ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং আরও কার্যকর উদ্যোগ নেওয়া হবে। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে তখনই তারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নতুন করে বিভাজনের রাজনীতি করা হচ্ছে দেশে। রাজধানীতে স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান মেম্বারদের করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সব ধর্মকে সামনে রাখতে হবে, সবাইকে একসাথে চলতে হবে। এ সময় তিনি আরও বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু আর নিরপেক্ষ। আওয়ামী লীগ দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমি বরাবরই একটা কথা বলতাম যে আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। যখনই আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসেছে তখনই সে গণতন্ত্রকে ধ্বংস করেছে। আমি এই ভাতার ব্যাপারটা নিয়ে আমি অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। দলটির নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। পরিষদের সদস্য ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, নীতি নৈতিকতার বিষয়ে সব সময় কঠোর সিদ্ধান্ত নেয় জামায়াত, এক্ষেত্রে ছাড় পাবে না কেউই। এদিকে নজরুল সহ 5 জনের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে পল্লবী থানায় হত্যা চেষ্টা মামলা করেছেন তার গাড়ি চালক।
সাতক্ষীরা 4 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় তাকে। এ নিয়ে আলোচনা সমালোচনা উঠলে জামায়াতে ইসলামী তদন্ত কমিটি গঠন করে। কমিটি রিপোর্ট দেওয়ার পর তা তোলা হয় দলটির নির্বাহী পরিষদের বৈঠকে, যেখানে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে সেটাকে অধিক প্রদর্শন হয় সাংগঠনিক গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাদের দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। গাজী নজরুলকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবিলম্বে জানাবে জামায়াতে ইসলামী। এমন সিদ্ধান্ত হয়েছে নির্বাহী পরিষদের বৈঠকে। শেখ জায়েদ, নিউজ 24, ঢাকা। দেশে খেলাপি ঋণের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপির হার কমিয়ে আনতে দেশের 29টি ব্যাংকের নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংকট কাটাতে বড় খেলাপিদের সম্পত্তি ক্রোক এবং আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ছোট ব্যবসায়ীদের ঋণ পুনর্গঠনের কথা জানিয়েছে তফসিলি ব্যাংকগুলো। আন্তর্জাতিক মানদণ্ডে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের সর্বোচ্চ সহনীয় মাত্রা 3%, যেখানে বাংলাদেশে এখন 32.26%, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে মোট 18,24,000 কোটি টাকা ঋণের মধ্যে খেলাপির খাতায় 5,88,000 কোটি টাকা। সংকট আরও স্পষ্ট ব্যাংক ভিত্তিক তথ্যে। দেশের 23টি ব্যাংকেই খেলাপি ঋণ 20% উপরে, যার মধ্যে কয়েকটি ব্যাংকে এই হার 96 থেকে 98%। 10 থেকে 20% ঘরে খেলাপি আছে 6টি ব্যাংকে। ফলে ক্রমেই সংকুচিত হয়ে আসছে নিরাপদ ব্যাংকের সংখ্যা। এমন বাস্তবতায় আগামী ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ সহনীয় মাত্রায় নামিয়ে আনতে ব্যাংকগুলোকে কড়া নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয়েছে 20% বেশি খেলাপি ঋণ আছে এমন ব্যাংকগুলোকে 20% নিচে এবং 10% বেশি থাকা ব্যাংকগুলোকে 10% নিচে নামিয়ে আনতে হবে। বাংলাদেশ ব্যাংক গভর্নর মহোদয়ের সভাপতিত্বে 10% উপরে নন পারফর্মিং লোন আছে এরকম 29টি ব্যাংকের সাথে গ্রুপ করে মিটিং করেছে। মিটিংয়ে প্রতিটার ক্ষেত্রে একটি বক্তব্য ছিল যেভাবেই হোক খেলাপি ঋণের পরিমাণ কমাতে হবে। এমন নির্দেশনা পাওয়ার পরই খেলাপি আদায়ে তোড়জোড় শুরু করেছে অনেক ব্যাংক। রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের চেয়ারম্যান জানান, বড় খেলাপিদের কাছ থেকে টাকা আদায়ে আইনি পদক্ষেপ, সম্পত্তি ক্রোক ও সম্পত্তি বিক্রির মতো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রথম 10 জন বা 15 জন গ্রাহকের কাছে আমার 56% খেলাপি ঋণ তাদের কাছে। আমরা বড় ঋণগুলোর জন্য চেষ্টা করছি তাদের কাছ থেকে টাকা আদায় করার জন্য। তাদের আইনি যে সমস্ত পদক্ষেপ আছে, সম্পত্তি ক্রোক থেকে শুরু করে সম্পত্তি বিক্রি থেকে শুরু করে দৃশ্যমান হচ্ছে সবকিছু। আর ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে ঋণ মওকুফ কিংবা রিশিডিউল করে পুনরায় ঋণ পাওয়ার যোগ্য করে তোলার চেষ্টা চলছে বলে জানান তিনি। আমাদের বড় একটা ফোকাস হলো যে কৃষি, পল্লী ঋণ এবং এসএমই ক্ষেত্রে যারা কোভিড থেকে শুরু করে বিভিন্ন ধরনের সম্মুখীন হয়েছে, ব্যবসা বাধার সম্মুখীন হয়ে ব্যবসাগুলো খারাপ অবস্থায় আছে, তাদেরকে কিভাবে বের করে নিয়ে আসা যায়। বেঙ্গুলুর 4,61,714 কোটি টাকা নিরাপত্তা সঞ্চিতি রাখার কথা থাকলেও ঘাটতি দাঁড়িয়েছে 2,05,665 কোটি টাকা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। ককরোচের আন্দোলনের ঢেউয়ে এবার মুখোমুখি ভারত সরকার ও বিরোধীরা। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের একদিন পর ফের আক্রমণাত্মক রাহুল গান্ধী। দিল্লির সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও চাইলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এদিকে তৃতীয় দিনের মতো ককরোচ জনতা পার্টির আন্দোলনে কেঁপেছে দিল্লি। রাজপথের গর্জন এবার প্রতিধ্বনি হলো সংসদের প্রাচীরেও। কালো পোশাকে হাতে প্রতিবাদের পোস্টার নিয়ে মকর দ্বারে অবস্থান নেয় কংগ্রেস সহ বিরোধী শিবির। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব, স্বগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের উপস্থিতিতে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লির রাজনৈতিক অঙ্গন। পরে দিল্লি সংবাদ সম্মেলনে সরকারের জবাবদিহি দাবি করে আবারও তুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের প্রশ্ন। একযুগে 152 বার প্রশ্ন ফাঁস হয়েছে, কিন্তু এজন্য দায়ী কাউকে বিচারের মুখোমুখি করা হয়নি। শিক্ষার্থীরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছেন। তিনি শিক্ষামন্ত্রী হিসেবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন।
টানা তৃতীয় দিনের মতো দিল্লিতে সরব তেলাপোকা জনতা পার্টিও। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চলছে। আন্দোলনকারীদের পোস্টার ও স্লোগানে স্পষ্ট সরকারের বিরুদ্ধে ক্ষোভ। বিক্ষোভের আঁচ লেগেছে রাজধানীর জনজীবনেও। নিরাপত্তার কারণে দিল্লির 16টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ করেছে ডিএমআরসি। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী সহ হাজারো যাত্রীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। একই সময়ে কৃষকদের দিল্লি অভিযাত্রাকে ঘিরেও রাজধানী প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একটি প্রশ্নপত্র বিতর্ক ঘিরেই বিজেপি, কংগ্রেস ও তেলাপোকা জনতা পার্টির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত ভারতের রাজনীতি। রাজপথ থেকে সংসদ সবখানেই বাড়ছে মোদী সরকারের উপর রাজনৈতিক চাপ। এখন নজর সংকটের সমাধান আসে আলোচনায়, নাকি আন্দোলনের পরিধি আরো বিস্তৃত হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরেছে টাইগাররা, তবে শূন্য হাতে ফেরেনি লাল সবুজের দল। এসেছে টি-20 সিরিজ জয় করে। তারপরেও সার্বিকভাবে দলের পারফরমেন্স নিয়ে প্রশ্ন উঠছে। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের মন্তব্য, 1-2 ম্যাচ খারাপ খেললেই সব শেষ হয়ে যায় না। একটা সময় ছিল জিম্বাবুয়েকে বলে কই হারাতে পারত বাংলাদেশ, কিন্তু এখন তা অতীত। রোডেশিয়ানদের বিপক্ষে সবশেষ সিরিজই তার প্রমাণ। যদিও শেষ পর্যন্ত তাদের বিপক্ষে টি-20 সিরিজ জয় পায় হৃদয় তানজিদ তামিমরা। দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে চলা সিরিজ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে এক এক করে বেরিয়ে এলেন, চোখে মুখে ক্লান্তি। দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানান, টানা ভালো খেলার পর 2-1 ম্যাচ খারাপ যেতেই পারে। লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দেশ ছাড়বে টাইগাররা। পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে সেখানে পৌঁছাবে তারা। এই সফরটাতে অবশ্যই আমি মনে করি যে আমাদের অস্ট্রেলিয়া সিরিজটাতেও কাজে দিবে। এইখানে যে একটা বাউন্স এবং লাস্ট 7 মাস ধরে অবশ্যই আমরা আমাদের হোম কন্ডিশনে ভালো করছিলাম, কিন্তু ডিফারেন্ট একটা কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের একটু সময় লেগে গিয়েছে। দেশে ফিরেই ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ। বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে মিটিংয়ে বসেন জাতীয় দলের ক্রিকেটাররা। শুভদেবনাথ, নিউজ 24 ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।